আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্টের আজকের আয়োজনে থাকবে নবাবী শাসন, উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ব্রিটিশ শাসন বা ইংরেজ শাসন থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। কিন্তু বাংলার শেষ নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। বাংলার নবাবী শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয়? মুর্শিদ কুলি খানের আমলে শুরু হয়। অ্যান্সার খ। বাংলায় স্বাধীন নবাবী আমলের সূচনা করেন মুর্শিদ কুলি খান। নবাব সুজাউদ্দিন খানের বাংলার শাসনকাল ১৭২৭ থেকে ১৭৩৯ পর্যন্ত। মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা? লুট করেছে বর্গীরা। লুণ্ঠনপ্রিয় বর্গী বলা হতো কাদের? মারাঠি সৈন্যদের। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বর্গী শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বর্গী শব্দটি মহারাষ্ট্রীয় ভাষা থেকে এসেছে। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম ছিলেন জয়নুদ্দিন। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি ছিল? সিরাজউদ্দৌলার প্রকৃত নাম ছিল মির্জা আহমেদ, মির্জা মোহাম্মদ। কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন? নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন ১৭৫৬ সালে। বাংলার শেষ স্বাধীন নবাব কে? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। অ্যান্সার গ। অন্ধকার কূপ হত্যা কাহিনীটি কার তৈরি? এটি ছিল হলওয়েলের তৈরি। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে। পলাশির যুদ্ধ কখন হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল ২৩ জুন ১৭৫৭ সালে। প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট। কোন ঘটনার জন্য ১৭৫৭ সাল ঐতিহাসিকভাবে বিখ্যাত? পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে? পলাশির যুদ্ধ হয়েছিল ভাগীরথী নদীর তীরে। সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন? সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হন। পলাশির যুদ্ধে পরাজিত হওয়ার মধ্য দিয়ে বাংলার স্বাধীন নবাবী শাসন এর অবসান ঘটে। পলাশির যুদ্ধে মারা যান মীর মদন। মীর কাসিম কত সালে নবাব নিযুক্ত হন?
মীর কাসিম নবাব নিযুক্ত হন 20 অক্টোবর 1760 সালে। মীর কাসিমের বাংলার শাসনকাল 1760 থেকে 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিম পরাজিতর মাধ্যমে মীর কাসিমের শাসনকাল শেষ হয়। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1764 সালে। কারা সর্বপ্রথম ভারতে আসার পথ আবিষ্কার করেন? সর্বপ্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন পর্তুগিজরা। পর্তুগিজরা 27 মে 1498 সালে সর্বপ্রথম ভারতে আসেন, কিন্তু বাংলায় আসেন 1516 সালে। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। প্রশ্ন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারা সর্বপ্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন? পর্তুগিজরা। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। ভারতে পর্তুগিজরা আসেন 1498 সালে, কিন্তু বাংলায় আসেন 1516 সালে। বাংলায় 1516 সালে পর্তুগিজরা আসেন। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা ভারতে অবতরণ করেন কালিকট বন্দরে। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসেন? পর্তুগিজরা। ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা আলবুকার্ক। উত্তম আশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তম আশা অন্তরীপ দ্বীপটি অবস্থিত আফ্রিকা মহাদেশে। কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তম আশা অন্তরীপ দ্বীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয়? এটি আবিষ্কৃত হয় 1487 সালে। কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়? 1488 সালে। কিন্তু ইউরোপ হতে আফ্রিকার উত্তম আশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয় 1487 সালে, এবং ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয় 1498 সালে। 10 বছরের পার্থক্য। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছান? তিনি পৌঁছান 1488 সালে। পরের প্রশ্নটি, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত সালে ভারতে এসে পৌঁছান? তিনি পৌঁছান 1498 সালে। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন? বাংলায় এসেছিলেন পর্তুগিজরা। পর্তুগিজরা কত খ্রিস্টাব্দে প্রথম চট্টগ্রামে আসে এবং বাণিজ্য করার অনুমতি পায়? তারা অনুমতি পায় 1516 সালে। 1516 সালে। উত্তর কোনটিই নয়। দুঃখিত, বাংলায় আসেন 1517 সালে, কিন্তু ভারতে আসেন
16 সালে? উত্তর কোনোটিই নয়। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিলেন পোর্টো গ্রান্ডে। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? বাংলার শেরশাহ পর্তুগিজদের বিতাড়িত করেন। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? ওলন্দাজরা হোল্যান্ডের নাগরিক। ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে হোল্যান্ড বা ওলন্দাজরা। ওলন্দাজরা কখন ভারতে আসেন? ওলন্দাজরা ভারতে আসেন 1602 সালে। ইউরোপের কোন দেশের আদিবাসীদের ডাচ বলা হতো? ডাচ বলা হতো নেদারল্যান্ডের নাগরিকদের। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় বা গঠন হয়? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? 1600 সালে। সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত ক্যাপ্টেন হকিন্স। ইংরেজরা বাংলাদেশে আগমন করে 1658 সালে। ইংরেজরা বাংলাদেশে আগমন করেন 1658 সালে। 22 নম্বর প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হওয়ায় প্রশ্নটি আবারও দেখছি। সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত ক্যাপ্টেন হকিন্স। এর পরবর্তীতে ক্যাপ্টেন হকিন্স এর অনুমতি নিয়ে টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুটির নির্মাণের অনুমতি দেন? অনুমতি দিয়েছিলেন সম্রাট শাহজাহান। উত্তরটি ভুল। অনুমতি দিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর। উত্তর ক। কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন? ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ইংল্যান্ডের বাণিজ্য কোম্পানি। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল? এটি ছিল কলকাতা নগরীতে। ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ ভারতে এসেছিল ফরাসিরা। সর্বশেষ এসেছিল ফরাসিরা, কিন্তু সর্বপ্রথম এসেছিল পর্তুগিজরা। বাংলায় ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ আগমন করে ফরাসিরা। ইউরোপের একটি দেশের অধিবাসীদের ডিনেমার বলা হতো। দেশটির নাম ডেনমার্ক। ডেনমার্কের অধিবাসীদের ডিনেমার বলা হতো। ফিরিঙ্গি কাদের বলা হতো? ফিরিঙ্গি বলা হতো পর্তুগিজদের। ডিনেমার বলা হতো ডেনমার্কের অধিবাসীদের, ফিরিঙ্গি বলা হতো পর্তুগিজদের। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 সালে। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকেন্দ্র ছিল কলকাতা। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা জব চানক।
কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা জব চানক। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। পৃথিবীর কোন দেশের নাগরিকদের ডাচ বলা হতো? ডাচ বলা হতো নেদারল্যান্ডের নাগরিকদের। ডাচ বলা হতো নেদারল্যান্ডের নাগরিকদের। ডেনমার্ক বলা হতো ডেনমার্কের নাগরিকদের। এবং ফিরিঙ্গি বলা হতো পর্তুগিজদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন দ্বিতীয় শাহ আলম। বক্সারের যুদ্ধের ফলে ইংরেজ দেওয়ানি লাভ করে। কোম্পানি দেওয়ানি লাভ করে এলাহাবাদ চুক্তিতে। বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। 1765 সালে 1765 সালে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজি 1770 সাল। বাংলায় 1176 সাল। ইংরেজিতে 1770, বাংলায় 1176। ইংরেজি 76-এর দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন? বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস করা হয় 1784 সালে। চিরস্থায়ী বন্দোবস্তে স্থায়ী করা হয় রাজস্ব। রাজস্বকে স্থায়ী করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের সময় লর্ড ছিলেন লর্ড কর্নওয়ালিস। এটি প্রবর্তন করেন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। বাংলার প্রথম জেনারেল গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং। চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করেন লর্ড কর্নওয়ালিস। কোন ঐতিহাসিক ঘটনার জন্য 1793 সাল বিখ্যাত? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়। এজন্য 1793 সালটি বিখ্যাত। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সাল। অ্যান্সার গ, 22শে মার্চ 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়। সূর্যাস্ত আইন চালু করা হয় কোন সালে? সূর্যাস্ত আইন চালু করা হয় 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হলে সূর্যাস্ত আইন চালু হয় 1793 সাল। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিং। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়ালেসি। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়ালেসি। মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সাথে যুদ্ধ করেন? টিপু সুলতান সর্বশেষ ইংরেজ সেনাপতির সাথে যুদ্ধ করেন ওয়ালেসির সাথে।
14-15 বছর আগের কথা, যখন সাদা কালো টেলিভিশন ছিল, প্রতি শুক্রবার টিপু সুলতানের কাহিনীগুলো টিভিতে তুলে ধরা হতো। এই সেই টিপু সুলতান। টিপু সুলতানের রাজ্যের নাম মহীশূর। টিপু সুলতানের রাজ্যের নাম মহীশূর। সতীদাহ প্রথা বিলোপ করেন লর্ড বেন্টিং, কিন্তু সতীদাহ প্রথা রাজা রামমোহন রায়ের উদ্যোগে এটি বিলুপ্ত হয়, কিন্তু বিলুপ্ত করেন লর্ড বেন্টিং। এটি বিলুপ্ত হয় 1829 সালে। অপরদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদাহ প্রথা নিয়ে লেখালেখি করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলেকে একটি বিধবার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। সতীদাহ প্রথা বলতে যদি কোনো বিবাহিত স্ত্রীর স্বামী মারা যেত, তাহলে স্বামীর সাথে স্ত্রীকেও জীবন্ত পুড়িয়ে ফেলা হতো। এই প্রথা বিলুপ্ত করে লর্ড বেন্টিং। এটার পক্ষে উদ্যোগ নিয়েছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড বেন্টিং এটি বিলুপ্ত করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা প্রথা চালু করেন। বিধবা প্রথা চালু করেন 1856 সালে। 1856 সালে এটি করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? রাজা রামমোহন রায়ের উদ্যোগে এটি বিলুপ্ত হয়। অপরদিকে এটি বিলুপ্ত করেন লর্ড বেন্টিং। রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? তিনি সতীদাহ বিলোপ করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? 1829 সালে। হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে প্রণীত হয়? এটি প্রণীত হয় 1856 সালে। এটি বিধবা বিবাহ আইন। অপরদিকে সতীদাহ প্রথা বিলুপ্ত হয় 1829 সালে। সত্য বিলোপ নীতি আরোপ করেন লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন? তিনি নাগপুর রাজ্যটি অধিকার করেন। ভারতে সর্বপ্রথম কার সময়ে রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় ডালহৌসির সময়। ভারতীয় উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন ডালহৌসি। ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল? টেলিগ্রাফ চালু ছিল 162 বছর। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ব্রিটিশরা কিভাবে ভারত শাসন করেছিলেন সে সম্পর্কে দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্টের সাথেই থাকুন।